প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের একমাত্র ফটোগ্রাফি বেসড লাইভ টিভি শো ডাকরুম দেখার জন্য। প্রীত রেজা আছি আপনারই সঙ্গে। চলুন দেখে নেব আমাদের এ সপ্তাহের পোর্টফোলিও। আজকের পোর্টফোলিও সেগমেন্টে আমরা দেখলাম ফটো জার্নালিস্ট জায়েদ ইসলামের কাজ। চলুন দেখে নেব কি থাকছে আমাদের এবারের ফটো স্কুলে। আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে কিভাবে আসলে যখন একটা মানুষের পোর্ট্রেট করা হয় রিফ্লেকশন তৈরি করা যেতে পারে এবং পেছনে ছোট 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 করে দানার মতো দেখা যায়। কি বলছি বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন একটু ডিসপ্লেতে আসলে প্রথমে ছবিটা দেখে নিই। প্রচুর রিকোয়েস্ট আছে এ ধরনের ছবি আসলে কিভাবে তুলতে হয়। আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখুন, খুব সুন্দর একজন সাবজেক্ট বা একজন মডেল দাঁড়িয়ে আছে, পেছনে ছোট 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 করে দানার মতো পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। কিভাবে আসলে এই ছবিটি তুলে, সেই ট্রিক্সটি আজকে আপনাদেরকে দেখাবো ডাকরুমে। প্রথমে যেটা করতে হবে, আপনি এই ধরনের কোনো একটা কন্ডিশনে যখন ছবি তুলবেন, যদি বৃষ্টি পড়ে, ছোট ছোট করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেটারই আসলে আমরা বেনিফিটটা নিব। কি করব আমরা প্রথমে আসলে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নিব, একটু করে কেলভিনটা অ্যাডজাস্ট করে নিয়ে একটু ব্লু স্টোন ক্রিয়েট করব। আদারওয়াইজ কিন্তু আমরা সাধারণত এই ধরনের ব্লু দেখতে পাই না। এরপরে আমরা যেটা করবো, আমরা একটা ফ্ল্যাশ সেট করব। ফ্ল্যাশটা আমরা সাবজেক্টের পেছনে রাখবো। সো আমাদের চেষ্টা করতে হবে ফ্ল্যাশটাতে যেন আমরা পাওয়ারটা বেশি রাখি। এটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করছে, এটা ফুল পাওয়ারের ফ্ল্যাশ হতে পারে, হাফ পাওয়ারের ফ্ল্যাশও হতে পারে। আপনি আপনার ফ্ল্যাশে গিয়ে 1/2 বা 1/4 করে কিন্তু ফ্ল্যাশটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পরবর্তীতে আমরা যেই জিনিসটি খেয়াল করব, যে ফ্ল্যাশটি যখন আমি ব্যাকগ্রাউন্ড থেকে করছি, ফ্ল্যাশটি পাওয়ার যদি বেশি থাকে, তখন কিন্তু আসলে পেছন থেকে ফ্ল্যাশটি পড়ে এই বৃষ্টির পানিটি কিন্তু ফাইনালি এরকম ছোট 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 করে দানার মতো করে তৈরি হবে। তখন কিন্তু একটা ওয়াও শট হবে। এবং সামনে যেহেতু বৃষ্টি পড়ছে, খেয়াল করবেন যে কোথাও আসলে একটু করে পানি জমে আছে কিনা। আপনি যদি একটু লো গ্রাউন্ড থেকে ছবিটি তুলেন, তখনই আসলে ফাইনালি আপনি এই ছবিটি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই মজার ছবিটি তোলার জন্য এই ছোট্ট বিষয়গুলো মাথায় রাখলেই হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা ছবি ট্রাই করে পাঠিয়ে দিবেন আমাদের। চলুন দেখে নেব আপনাদের পাঠানো ছবি নিয়ে আমাদের পরবর্তী সেগমেন্ট, ইফ আই ওয়্যার ইউ। প্রথম ছবিটি পাঠিয়েছেন সাজ্জাদ ইসলাম। সাজ্জাদ, আমার কাছে মনে হয় যে খুবই ভালো ডিফারেন্ট টাইপের একটি কম্পোজিশন আপনি ট্রাই করেছিলেন। দুটো জিনিস, একটা হচ্ছে যে হোয়াইট ব্যালেন্স বা কালার টেম্পারেচারটি আসলে আমার কাছে সঠিক মনে হচ্ছে না, যে কারণে দেখে এখানে দেখুন গোলাপিটি অনেক বেশি দেখাচ্ছে, হলুদটি অনেক বেশি দেখাচ্ছে। সো হোয়াইট ব্যালেন্সটা ঠিক করা যেতে পারতো। এক, দু নম্বর বিষয় হচ্ছে যে প্রথমেই কাছাকাছি যে নৌকাটি আছে সেখানে মাঝিটিকে খেয়াল করুন, ঠিক খুব উইয়ার্ড একটি পজিশনে তিনি আসলে আছেন। আপনার খেয়াল করা উচিত ছিল আইদার একটু পরে বা আগে, বা তিনি এই নৌকা থেকে হয়তো ওই নৌকায় পা দিয়ে একটু পরে পার হচ্ছিলেন, সেখানে গিয়ে একটু করা যেতে পারতো। কিন্তু সো কারণ এই ছোটো ছোটো ডিটেলিংগুলো কিন্তু আসলে খেয়াল রাখতে হবে, কারণ এই ছবিটি হয়তো একটা ক্যালেন্ডারে ছাপা হবে, এই ছবিটি হয়তো অনেক বড় করে এক্সিবিশন হবে, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব চোখে লাগবে। মোজাম্মেল হোসাইন নয়নের পাঠানো পরবর্তী ছবিটি। মোজাম্মেল, প্রথম যখন আপনি কনসার্টের ছবি তুলবেন, কনসার্টের ছবি তুলতে কিন্তু আমারও ভীষণ খুব মজা লাগে, খুব কালারফুল হয়, খুব মজার হয়। প্রথম বিষয়টি খেয়াল করে দেখুন, আপনার ছবিটি শার্প ফোকাস না। সো কনসার্টের ক্ষেত্রে আপনি কয়েকটি কাজ করতে পারেন। এক নম্বর হচ্ছে একটু আইএসওটা বাড়িয়ে দিয়ে খেয়াল করবেন আপনার শাটার যেন মিনিমাম 60, 80 বা 100-এর নিচে না হয়। তাতে হবে কি, ছবি শেক হওয়ার সম্ভাবনাটা কমে আসবে। একটু করে সেটা গ্রেইন আসলে না হয় আসলো। এক, দু নম্বর বিষয় হচ্ছে যে কোনো ছবিতে প্রতিটি এলিমেন্টই খুব গুরুত্বপূর্ণ। ডান পাশের লোকটিকে খেয়াল করুন, দেখে মনে হচ্ছে না যে এটার সাথে কোনোভাবে সংযুক্ত। ইনফ্যাক্ট গিটারিস্টকেও দেখে মনে হচ্ছে না যে আসলে হি ইজ এনজয়িং। সো আপনাকে আসলে একটি ভালো মোমেন্ট পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, এবং আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন জায়গা থেকে ট্রাই করতে হবে। আমার দরকার নেই তো ডান পাশের সেই সাবজেক্টটিকে, আপনি তাকে ক্রপ করে ফেলুন, ছোট করে আসুন। পেছনে দেখেন অনেকগুলো মজার মধ্যে শেড ছিল, সেটা নিয়ে খেলা করা যেতে পারতো, কিন্তু নিঃসন্দেহে ভালো ট্রাই হচ্ছিল। বাপাশের যে বড় পিলার দুটি আছে সেটাও কিন্তু এক ধরনের অবস্ট্রাগল। সো শুধুমাত্র ডানে বামে ঘুরে অন্য কোনো ভিন্ন ফ্রেম ট্রাই করা উচিত ছিল।
শায়েক হিশাম খানের পাঠানো পরবর্তী ছবিটি, হিশাম একদম যে কোনো একটা ছবির মধ্যে একদম সাবজেক্টটা খুব মাঝখান এলিমেন্টে হয়ে আছে, কিন্তু এই যে ডিফারেন্ট লেয়ার নিয়ে খেলা করার চেষ্টাটা খুব ভালো ছিল, কিন্তু এই হাতের পজিশনটা অন্য কোনো একটা জায়গায় হতে পারতো, এটা রুল অফ থার্ড মেনটেন করে বাম কোনায় বা ডান কোনায় হতে পারতো, কিংবা পজিটিভ স্পেস নেগেটিভ স্পেস যে কোনোভাবেই আপনি একটু ভিন্নভাবে কম্পোজিশন করলে ছবিটি দেখতে অনেক বেশি ভালো লাগতো। আর হাতের পজিশনটা একটু ডান বাম করা যেতে পারতো কিনা ভাবা যেত। তন্ময় সাহার পরবর্তী ছবিটি তন্ময় স্লো শাটারে ট্রাই করেছিলেন দিনের বেলায়, ভালো একটি চেষ্টা ছিল, কিন্তু দেখেন ভিজুয়ালটি দিন শেষ দেখে হয়তো খুব একটা মজা লাগছে না। সেটা একটা বড় কারণ হতে পারে যে পুরো ছবি জুড়ে এই যেই ভদ্রলোকটি আপনার সাবজেক্টে আছে বা ফোকাসে আছে, তাকে অনেক বেশি এমফাসাইজ করা হয়েছে, এতে হচ্ছে কি চোখটা ওখানে অনেক বেশি আটকে যাচ্ছে, কিন্তু মজাটা আসলে কোথায়? মজাটা তো আসলে আমার পেছনে যেই বাচ্চাগুলি সেই গ্রো রাউন্ডটাতে ঘুরছে, তারা যখন স্লো শাটারে একটা ভিন্ন ইফেক্ট তৈরি করছে, সেটাই তো আসলে আমার মজা। সো সেই ক্ষেত্রে এই ভদ্রলোকের অংশ যদি ছবিতে আসলে পরিমাণটা একটু কম থাকতো, তখন কিন্তু একটা ভিন্ন মজা দাঁড়াতো। আসলে ছবিটার মজা কোথায় সেটা আসলে বুঝতে হবে। তন্ময় কুমার রয়ের পাঠানো ছবি তন্ময়, আপনি ভালো একটি চেষ্টা করেছেন, খুবই ভালো চেষ্টা ছিল, খুবই অসাধারণ একটা ছবি হতে পারতো। কি করতে হতো? প্রথম কথা হচ্ছে যে ডান পাশে যে জানলাটি দেখা যাচ্ছে সেটাকে কাটতে হতো। সেটা কিভাবে সম্ভব? আপনি যদি আরেকটু ডানে গিয়ে ছবিটি তুলতেন তাহলে কিন্তু ডান পাশের এই কর্নারটি দেখা যেত না। এক, দু নম্বর বিষয় হচ্ছে যে এই কাঠের জায়গাটিতে আলো বেশি পড়ে, যেহেতু তার ফেসে আসলে আলো কম পড়েছে, সেখানে এখানে অনেক বেশি চোখ চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি একটু ভিন্ন কোনোভাবে কম্পোজিশন করা যেতে পারতো কিনা, একটু বসে কোনো একটা গ্যাপের মধ্যে দিয়ে তাকে দেখা যেতে পারতো কিনা, সেই জিনিসটি চেষ্টা করা উচিত ছিল। এক, এবং এই বাপাশের যে জায়গাটি হচ্ছে ইটের ওখানে অনেক বেশি লাইট পড়ছে, ওখানে চোখ চলে যাচ্ছে। সো আপনার এই ছবিটার সাবজেক্ট যেটি, সেখানে যেন আসলে মূল ইন্টারেস্টে থাকে বা সেখানে যেন আমার ভিউয়ার হিসেবে চোখ থাকে, সেই চেষ্টাটি করতে হবে। কিন্তু নিঃসন্দেহে আমি বলবো এটা খুবই খুবই ভালো একটা চেষ্টা ছিল এবং খুব ভালো একটা ছবি হওয়ার সম্ভাবনা ছিল। আমি খুব খুশি হব আপনি যদি এটা রিশুট করে আর একটা ছবি তুলে পাঠান। চলুন দেখে নেই আমাদের সপ্তাহের সেরা ছবিটি। ইসানুল সিদ্দিক, আপনাকে অভিনন্দন, আপনার ছবিটি আমাদের সপ্তাহের সেরা ছবি নির্বাচিত হয়েছে। চলুন দেখে নেব আমাদের সপ্তাহের কোডটি। For me, the camera is a sketchbook, an instrument of intuition and spontaneity. হেনরি কার্তিয়াক ভেসর এই উক্তিটি ছিল আজকের আমাদের কোড অফ দ্য উইক। ধন্যবাদ জানাতে চাই আমাদের রেডিও পার্টনার রেডিও ফুড থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে একজন অতিথি নিয়ে ফিরবো এক্ষুনি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজ আমাদের সাথে আছেন নোটেড ফটো জার্নালিস্ট জায়েদ ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথির সাথে গল্প করি। জায়েদ, আমন্ত্রণ ডাকরুমের সেটে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ প্রীত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন? আমি ভালো। গ্রেট। শুরুটা একদমই শুরু দিয়ে করতে চাই। বিবিএর ছাত্র হিসেবে কিভাবে আসলে ফটোগ্রাফিতে চলে আসে? তাও পড়াশোনাও ছিল বাইরে আপনার। হ্যাঁ, বাইরে পড়াশোনাটা আসলে লিবারেল আর্টস সিস্টেমে, তো শুধু বিবিএ ছিল না ওখানে। অ্যাকচুয়ালি আমার একটা মাইনর ছিল। লিবারেল আর্টসে যেহেতু মেজর চুজ করা যায়, মাইনর চুজ করা যায়, মাইনরে আমার স্টুডিও আর্ট নিয়ে একটু পড়াশোনা ছিল। যদিও সেখানে ফটোগ্রাফি ছিল না, কিন্তু তার বেশ কয়েক বছর পরে বাংলাদেশে ফেরার পরে যেই বন্ধু বান্ধব সার্কেল, যাদের সাথে চলাফেরা, কাজকর্ম একসাথে করা, বিভিন্ন প্রজেক্টে আশেপাশের আপনজনরা সবাই ক্যামেরাটা বুঝে, ফটোগ্রাফিটা বুঝে, ক্যামেরাটা কিভাবে চলে, যে এই জিনিসটা যেহেতু তারা বুঝে, আমার ভিতরে একটা ভ্যাকিউম তৈরি হলো যে আমি কেন বুঝছি না। সো এই কারণে আমি একটা বেসিক কোর্স করতে পাঠশালায় গেলাম। তো পাঠশালায় বেসিক কোর্স করলাম, 1 মাসের একটা বেসিক কোর্স, খুব ভালো রেজাল্ট হলো। আমি 20 জনের গ্রুপে আমি প্রথম হলাম, কিন্তু তারপরে ফ্রাস্ট্রেশন আরো বেড়ে গেল। মানে কি হলো কিছুই বুঝতেছি না, আরো জানা দরকার। তো এইভাবে করে করেই আমি পাঠশালার ওই ফুল টাইম যে কোর্সটা 1 বছর করে আমি 3 বছরে ঢুকে গেলাম। তো কিভাবে যেন প্রফেশনাল চলে আসলাম সেটা, এবং পরবর্তীতে আপনি ফটো জার্নালিস্ট হিসেবে নিজেকে। আমি তো কিছুদিন ফ্রিল্যান্স করলাম, পরবর্তীতে পত্রিকায় জয়েন করলাম, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে ন্যাশনাল ইংলিশ ডেইলি আছে, সেখানে আমি জয়েন করলাম রিলঞ্চের আগে দিয়ে। 2010-এ পত্রিকাটা রিলঞ্চ হয়, তো রিলঞ্চের আগে দিয়ে আমি জয়েন করলাম। খুব ভালো একটা নতুন টিম নিয়ে কাজ শুরু হলো।
সেখানে আমি 5 বছর কাজ করলাম। খুব রিসেন্টলি আমি ওখান থেকে বিদায় নিলাম। আমি একটা আবারও অনেকদিন গ্যাপের পরে পড়াশোনায় যাচ্ছি। আচ্ছা, পড়াশোনার গল্পে আসার আগে আরেকটু করে জানতে চাই যে আপনি যে 5 বছর ধরে কাজ করলেন ফটো জার্নালিস্ট হিসেবে, সেখানে চ্যালেঞ্জেসগুলো কিরকম ছিল? ফটোগ্রাফার হিসাবে, ফটো জার্নালিস্ট হিসাবে পত্রিকার যেই সেক্টরটা, এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা চলে আসবে। আমরা কি যেতে পারি সেই হ্যাঁ, অনেকগুলো নিশ্চয়ই, কেন বিষয়ে? না, কেন না? কারণ 5 বছরের অভিজ্ঞতা তো অনেক ওয়াইড এক্সপিরিয়েন্স। তো শুরুটা হয় আমার কালচার পাতায়। আচ্ছা। তো কালচার পাতায় আমি ফিচার ফটোগ্রাফার হিসাবে ঢুকি। ঢোকার পরে আমাদের সবচেয়ে বড় যেই শুরুতে, মানে এটা ইন জেনারেল ফটো জার্নালিস্টদের চ্যালেঞ্জ বলছি না, ওই চাকরিটার চ্যালেঞ্জ ছিল যে একটা নতুন করে প্রোডাক্ট বানানো হচ্ছে, 8 পাতা একটা কালচার। হ্যাঁ, ঢাকা লাইভ নামে খুবই মজা ছিল ওই সময়, খুবই সেটা তোমার ছবিও তো ছাপা হয়েছিল। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা সরি, মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, তোমার আমার এই টেলিভিশনের সম্পর্কতে তুমি আমাকে আপনি করে বলছো, এমনিতে কিন্তু আমরা একে অপরকে তুমি করে বলি, একদম, অনেক সময় একদম, তুইও বলে ফেলি। একদম। সো প্লিজ ক্যান উই ডু দ্যাট হিয়ার? হ্যাঁ, এটা কি নিশ্চয়ই, অ্যালাউড? নিশ্চয়ই, নিশ্চয়ই। আনইজি লাগছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি করে বলো। গেটিং ব্যাক টু ঢাকা লাইভ, তোমার ছবিও ছাপা হয়েছে ওখানে। Absolutely, হ্যাঁ। আমাদের ওখানে একটা ছিল স্ন্যাপ অফ ঢাকা, সেখানে আমরা প্রতিদিন ওই প্রোডাক্টের কথাটা বলছিলাম, 8 পাতা একটা পুল আউট সেকশন। সো ওখানে ব্যাক পেজে ছিল ফুল পেজ ফটো page, ফিচার। সো হ্যাঁ। এই প্রোডাক্ট ডিজাইনিং টিমটার ভিতরেও কাজ করতে পেরে আমার নিজের ইনপুটস, ফিডব্যাক, সবাই আমরা একসাথে ব্রেইনস্টর্ম করে প্রোডাক্টটা বানাই। আনফরচুনেটলি বেশি দিন প্রোডাক্টটা ঠিক আছে, এখন এটা ছোট হয়ে গেছে। সব আমাদের নিউজ পেপার ইন্ডাস্ট্রি গ্লোবালি যেরকম শ্রিঙ্ক করছে, আমাদের দেশেও সেটার এফেক্ট পড়েছে। তো কিন্তু এটা বেশ ভালো সাড়া ফেলছিল ওই সময়টা, খুবই জনপ্রিয় মনে ছিল। আছে। হ্যাঁ। তো ওই প্রথম বছরখানেক ওই ফুল পেজ ফটো ফিচারটা ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সপ্তাহে 6 দিন আমরা দুইজন ফটোগ্রাফার ছিলাম, আমি এবং রাকিব আহমেদ বাবু, তাকেও তুমি চেনো, আমাদের পাঠশালারই বন্ধু। তো আমরা দুজন মিলে ওইটা নিয়ে খুব স্ট্রাগল করতাম, প্রতিদিন আমাদের ফটো ফিচার বের করতে হতো। তার পরবর্তীতে আমি, আমার যেটা খুব ভালো হয়েছে আমার এই পত্রিকার এক্সপিরিয়েন্সে, সেটা যে পত্রিকার বিভিন্ন সেকশনে আমার ঘুরে ঘুরে কাজ করার একটা সুযোগ আমি পেয়েছি। তো সেই ঢাকা লাইফ থেকে চলে গেলাম আমাদের ইউথ সাপ্লিমেন্ট, বৃহস্পতিবারে বেরোয় ওয়াইএনআই, ইয়াং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে। তো সেখানে ইউথদের সাথে মেলামেশা, তাদের ছবি তোলা, তাদের এখন কি করছে। সো আই ওয়াজ ভেরি মাচ ইন টাচ, যেটা আমি সবসময় পছন্দ করতাম করতে। তো চাকরিও আমাকে ওই জায়গাটা নিয়ে গেল। পরবর্তীতে আবার আমি কিছুদিন আমাদের যেই উইকেন্ড ম্যাগাজিন আছে, সো ম্যাগাজিনের যে একটা আলাদা ডিমেনশন, একটা সাপ্লিমেন্ট হিসেবে উইকেন্ড ম্যাগাজিনে কি ধরনের ছবি হতে পারে বা কভার স্টোরি কি হতে পারে, সেখানে কভার ইমেজটা কি হতে পারে, সো এই ধরনের এক্সপিরিয়েন্স। ফাইনালি আমার এডিটর আমাকে ডেকে বললো যে না, তোমার আসলে সময় হয়ে গেছে। আমার প্রিভিয়াস এডিটর, উনি গত হয়েছেন, উনি নাই, মাহবুব আলম সাহেব, উনি আমাকে খুব স্নেহ করতেন। তো উনি আমাকে বললো যে না, তোমার সময় হয়ে গেছে, তোমার এখন আরো কিছু ইয়ে করতে হবে, তুমি নিউজে চলে আসো। ওকে। সো ওনার সাহস পেয়ে আমি, ওনার কাছ থেকে সাহস পেয়ে আমি নিউজে চলে আসলাম। নিউজ ইজ এ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড, টোটালি ডিফারেন্ট বল গেম। সারাক্ষণ ইউ হ্যাভ টু বি স্ট্যান্ড বাই। আমার বেশিরভাগ সময় সিটিভিতেই থাকতাম, এই ক্যাম্পাস, প্রেস ক্লাব, পল্টন, এই মারদাঙ্গা যেই সময়টায় খুব মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটলো, এই পেট্রোল বম। সো এই প্রসঙ্গে আবার একটা কথা চলে আসে। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে ইথিক্যাল ইস্যুগুলি, সে এই যখন আসলে এই ধরনের জিনিসগুলো হতো, এবং কলিং ফটোগ্রাফ ফটো জার্নালিজম বলে একটা বিষয় থাকে, আমি এই কথাই আসতে চাচ্ছিলাম প্রীত, থ্যাঙ্কস ফর ব্রিংিং দিস আপ। এটা আমাকে খুবই ডিস্টার্ব করতো। আমরা অনেক ধরনের ডিবেট, আমাদের বটতলা ফটো জার্নালিস্টের আমাদের একটা ইনফর্মাল স্পেস আছে, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজু ভাস্কর্য থেকে সারোয়ার্দী উদ্যানে ঢুকতে যে গেটটা, ওখানে দুটো বট গাছ আছে। আমরা ওখানেই বসি। তো ওখানটায় আমাদের ব্যাপক আড্ডা হতো, এবং এটা এখনো হয় আড্ডাটা। এবং সেটা ওই সময় আমরা এটা নিয়ে বিশাল ধরনের তর্ক বিতর্ক, ডিবেট, এবং এমন পর্যায়ে চলে যেত ডিবেটটা যে অনেক সময় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত। তো এটার পক্ষের লোক এবং বিপক্ষের লোক, কলিং ফটোটা আমাদের দর্শকদের বোঝানো দরকার। কলিং ফটোটা একটা লোকাল টার্মিনোলজি তৈরি হয়ে গেছে, এটা ফটোগ্রাফির কোনো টার্মিনোলজি না। এবং আমার ধারণা এই ধরনের আনএথিক্যাল প্র্যাকটিস অন্যান্য দেশেও হয়তো বা হয়, কিন্তু আমাদের এখানে জিনিসটা খুব ব্লেটেন্টলি করা হচ্ছিল। আর আমি মনে করি পার্সোনালি যে এটা একটা অসুস্থতা। আমাদের পত্রিকা বা ইভেন আমাদের এই টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়াতে একটা প্রবণতা তৈরি হয়েছে, যেটাকে আমি খুব সবসময় ক্রিটিসাইজ করি, সমালোচনা করি, যে সেন্সেশনাল জিনিসপত্র দেখাতে হবে। এটা কিন্তু আমাদের জার্নালিস্টদের কাজ না। আমাদের জার্নালিস্টদের কাজ যেটা হচ্ছে ওটা জানানো। এই সেন্সেশন তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় ডেসপারেট হয়ে যাই। আর অপরদিকে যারা আন্দোলন করছে মাঠে, রাস্তায়, রাজপথে, তাদের
তারা যে আন্দোলন করছে এটা দেখানোটা এবং এটা ছাপা হওয়াটা, এটা টিভি স্ক্রিনে আসাটা তাদের জন্য খুব জরুরি। তো দুই পক্ষেরই একটা ডেসপারেশন তৈরি হয়েছে। রাইট। একটা সময়ে অপোজিশন রাস্তায় নামতে পারছে না এবং ফটো সাংবাদিকও হাউসে ফেরত যাচ্ছে খালি হাতে। তো দুই পক্ষেরই একটা চাহিদা, সেই চাহিদা থেকে তারা যোগাযোগ করা শুরু করলো। নিজেদের মধ্যে যোগাযোগ করে তারা বলল যে এক পক্ষ এই অপোজিশন বলছে যে আমরা এখন ওই জায়গাটা একটা কিছু করব, আপনি ওখানে হাজির থাকেন। ফটো জার্নালিস্ট কাউকে না বলে চুপচাপ গিয়ে ওখানে হাজির থাকলো, ঘটনাটা ঘটলো, ছবি তুললো, ছবি নিয়ে হাউসে একটা দুর্দান্ত মারদাঙ্গা ছবি দিল। তো এতে করে কি হচ্ছে, যেই লোকটা একটা বোম ফাটাচ্ছে সেই লোকটা ইন্সপায়ার্ড হচ্ছে যে আমি যে বোমটা ফাটাইছি আমার পার্টির অমুক লিডারকে আমি দেখাতে পারবো, এই দেখেন প্রমাণ আছে আমি ফাটাইছি এবং এটা হচ্ছে মিডিয়াতে এসেছে। সো বেসিক্যালি হোয়াট আর উই ডুইং, মানে প্রমোটিং ভায়োলেন্স। রাইট। এটা তো আমার কাজ একজন না, সাংবাদিক হিসেবে, একজন ফটো সাংবাদিক হিসেবে একদমই এটা আমার কাজ না, মানে এটা কারোরই উচিত না, মানে কোন পেশাতে মানুষ কোন হিসেবেই মানুষ উচিত হিসেবে না। এটা Right, উচিত না। আপনি right. ভায়োলেন্স কিভাবে সাংবাদিক promote হিসেবে তো সেটা আরো বেশি। আরো বেশি আমাদের দায়িত্ব। তো এই নিয়েই ডিবেটটা, এবং সেটা অনেক কমে এসছে এখন, তো ওরকম ভায়োলেন্স হচ্ছেও না, কিন্তু আমাদের মধ্যে যারা এগুলোর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে আমরা ডিরেক্টলি অ্যাড্রেস করেছি, মানে আমাদের কমিউনিটির মধ্যেই যেহেতু আমরা জানি কে কে করে না করে। আমাকে নিয়েও প্রশ্ন উঠেছে, আমি ধরেন একবার একটা ছবি তুলেছি, মাত্র বোম, ওই পেট্রোল বোমটা বাসের মধ্যে মারা হয়েছে, বাট কিভাবে ওই বাসে আগুনটা লেগেছে স্পষ্ট না। আপনার এই পুরানো যে আমাদের ডিআইটি ভবন, ওই ইয়ের পাশে, স্টেডিয়ামের পাশে যে জায়গাটা, ওইখানটায় একটা গাড়ি রং সাইডে আসছে আর একটা আমাদের বিআরটিসি বাস, এখানে আগুন জ্বলছে। ওই অবস্থায় আমরা খবর পেলাম, আমরা সবাই প্রেস ক্লাবে ছিলাম কাছাকাছি। তো খবর পেলেই যেটা হয়, আপনি তো জানেন, তুমি তো জানো এটা, যে আমরা সবাই ছুটে যাই আমাদের বাইক নিয়ে। তো ওখানে যাওয়ার পরে আমার হাউসের আমার সিনিয়র, আমার যে চিফ, উনিও ওখানে গেছেন। যেটা হয় আর কি, সাধারণত একটা খবর পেলে আমরা অন্যদিকে কিছু চিন্তা করি না, আগে পৌঁছাই, স্পেশালি আগুন বা এই ধরনের জিনিস হলে, কারণ আগুনের মোমেন্টটা খুব ছোট। আপনার কোথাও কোনো ফ্যাক্টরি বা কোনো বিল্ডিং এ আগুন লাগলেও খুব ছোট। এখন এটাতে আরেকটা প্রসঙ্গ চলে আসছে, ফটো জার্নালিস্টদের মধ্যে ওই মোমেন্টটা ধরাটা খুব দরকার, কিন্তু আগুনটা যখন একটু ছোট হয়ে গেছে তখন আপনার এডিটর কিন্তু আপনাকে বলে, ভাই তুমি যাও নাই, তুমি পাও নাই, এটা কি ছবি, এটা ভালো না, এত বড় আগুন হয়েছিল আমরা শুনেছি, 12 ইউনিট ফায়ার সার্ভিস ট্রাক গেছে, তুমি এই ছোট আগুনের ছবি নিয়ে আসছো, এটা কি করে হলো। সেই কারণে খুব ছোট লাগে। তো আমরা যখন এরকম খবর পাই সবাই মিলে ছুটে যাই। তো সেখানে আমার কলিগ একজন গেছেন, আর আমার চিফও গেছেন, আমিও গেছি। তো ওই কয়েক সেকেন্ডের ভেদাভেদ ডিফারেন্সের মধ্যে আমি বেশি আগুনের ছবিটা পেয়েছি। তারপরে তিনজনই এসে আমরা সন্ধ্যায় যখন হাউসে জমা দিচ্ছি, তো আমার কলিগরা আমাকে দেখে নাই ওখানে, কারণ আমি ঢুকেছি, আমার ছবি হয়ে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি, কারণ আমি অ্যাসাইন্ড আবার সেদিন ওই হাইকোর্টের গন্ডগোল হচ্ছে। ওই দিন তো অনেক কিছু হচ্ছে, আমাকে বলা হয়েছে হাইকোর্টের দিকে তুমি নজর দিবা। তো হাইকোর্টে আপনার ওই দুই দলের লয়ার্সরা ওখানে সংঘর্ষমূলক। তো আমি ছবিটা তুলে, আমার যেহেতু একটা দুর্দান্ত ছবি হয়ে গেছে, আমি চেক করেছি, আমি চলে এসেছি। তো আমার চিফ এবং আমার কলিগ আমাকে দেখে নাই। তো অফিসে আসার পর একটা প্রশ্ন উঠেছে যে তোমাকে তো দেখি নাই, তুমি ছবি কিভাবে পেলে, আর তুমি আমাদের আগে পৌঁছালে কি করে? ও আচ্ছা, আমি আবার একটা ব্যাটারি চালিত বাইক চালাই। তো ওনাদের আরো বেটার ইঞ্জিন বাইকের আগে আমি পৌঁছে গেছি, এটা ওনাদের একটা সন্দেহ লেগেছে। তো তখন আমার এটা প্রশ্ন উঠলো এবং চেক করা হলো। তখন আমি বললাম যে দেখেন, আপনারা এটা মেটা ডাটা আছে, চেক করতে পারেন, একদম মানে একটা মোটামুটি জেরা তদন্ত টাইপের একটা বিষয়। তো তখন ওরা সবাই স্যাটিসফাইড হলো যে হ্যাঁ, এটা আমারই ছবি, আমারই ওই মেটা ডাটা আছে, সবই আছে, আমার ক্যামেরাতেই তোলা ছবি। তখন আবার একজন পিছন থেকে, পাশ থেকে বলছে, তাহলে তুমি, আমরা কেউ পৌঁছাতে পারলাম না, তুমি ওই সময় ওইখানে হাজির থাকলা কেমনে, এত আগুন তুমি পেলে কেমনে, তুমি কি কলিং শুরু করেছো নাকি? তখন তো আমি একটু অফেন্ডেড হলাম, আপসেট হলাম, কারণ আমি একটু টোটালি এটার এগেইনস্টে, এবং আমি সবসময় এই ইস্যুটা কখনো কিছু এরকম হলে যখন আমরা দেখি, ওটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা করি। তো এটা হচ্ছে কলিং এর অবস্থা। এখন এটা কমেছে, এবং এখন যেহেতু ভায়োলেন্স হচ্ছে না, আবার নেক্সট হলে কি হবে যেন না হয়, সেটাই আমরা চাই। এথিক্সের ব্যাপারে মানে আমাদের আসলে যেটা হয়েছে, ধরেন আমরা যে তুমি আমি আমরা পাঠশালা থেকে আমাদের কিন্তু একদম একটা এথিক্সের উপরে কড়া ভাবে আমাদের ভিতরে ইনগ্রেইন করে দেওয়া হয় যে এগুলা করতে হবে, এগুলো করা যাবে না। তো আমি অনেক বছর ধরে, এটাও যদি তোমার শোতে আমি একটু বলতে পারি, অনেক বছর ধরে আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলা, ফোরাম গুলা, ক্লাব গুলাতে একটা জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করি। আজকাল আমাদের মিডিয়া হাউসগুলো যেভাবে ফ্লারিশ করছে, সেখানে আমাদের অনেক, আমরা ইয়াং
এই জেনারেশনের লোকজন এসে কাজ করছি, রিপোর্টিং করছি, ক্যামেরার কাজ করছি। তো সেখানে যদি এমন কোনো একটা বডি তৈরি করা যায় যারা একটা ছোট্ট টেস্ট নিবে, আমাকে যে তুমি একটা প্রেস কার্ড দিলে, এই হাউস যে আমাকে একটা প্রেস কার্ড দিল, এই প্রেস কার্ডটা নিয়ে যে আমি মাঠে নামলাম, আমি যে মাঝে মাঝে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করলাম, এটার আমার এথিক্যাল গ্রাউন্ডটা কই? আমার কি সেই গ্রাউন্ডটা আছে? আমার কি সেই মানে ফাউন্ডেশনটা কি আছে? আমি কি জানি বিষয়টা? অনেক সময় আছে না, আমরা না বুঝে অনেক কিছু করে ফেলি, জানি না, পরে গিয়ে রিয়েলাইজ করলাম কি করলাম না। সো এই জিনিসগুলা, প্লাস আরেকটা জিনিস যেটা ফিল্ডে খুব গায়ে লাগে, আমাদের এক বড় ভাই একবার বলেছিল যে ফটোগ্রাফি করতে এসছো, কোনিগুলাকে শক্ত রাখবা, নইলে দাঁড়াতে পারবা না। এটা তো প্রথমে বুঝি নাই, প্রথমে ফিচারিশ কাজ করি, কালচারে কাজ করি, কালচারে কোনি প্রয়োজন হয় না। নিউজে গিয়ে দেখলাম ওরে বাবা, এই কথাটা যে আমাদের ওই বড় ভাই সিনিয়র জার্নালিস্ট উনি নেই আর, আমাদের আজিজুর রহিম পিউ ভাই, তুমিও ওনাকে পেয়েছো টিচার হিসেবে, বন্ধু হিসেবে, সিনিয়র হিসেবে, তো উনি এই কথাটা বলেছিলেন যে কোনি ঠিক রাখবা, নাহলে টিকতে পারবা না। তো এটা একটা আমার মনে হয়েছে যে আমাদের যদি আমরা কোথাও একটা করতে পারি, এখন যেটা হয়েছে আমাদের ইউনিয়ন বলো, অ্যাসোসিয়েশন বলো, সেখানে আমরা চেষ্টা করছি আবার ইয়েগুলা করতে। এটা খুবই ভালো প্রস্তাব। একই সাথে যদি এটা নিয়ে কোনো ট্রেনিংও দেওয়া যায়, মানে আমরা হয়তো পাঠশালায় পড়ার কারণে এটা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা এডিটরের সাথে, প্রত্যেকটা হাউসের রিক্রুট করেন যারা, তাদের সাথে যদি একটা আমরা স্ট্রাকচার কিছু একটা তৈরি করতে পারি সবাই মিলে। দেখো আমাদেরই কিন্তু সময় হয়েছে এই দায়িত্বগুলো পালন করার, আমাদের অন্যদের জন্য অপেক্ষা করে থাকলে আর কতদিন কি হবে, আমরা সেখান থেকে এই খারাপ জিনিসগুলো থেকে বের হবো কি করে? তো সেখানে যদি সবার সাথে একটা যোগাযোগ করে বলা যায় যে চলেন আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, যেখানে একজন মানুষ, একটা রিপোর্টার হোক, ফটোগ্রাফার হোক, যে কোনো লেভেলের জার্নালিস্ট হোক না কেন, সে যে প্র্যাকটিসে নামার আগে, প্রেস কার্ডটা পাওয়ার আগে ছোট্ট একটা টেস্ট, আমাদের অনেকগুলো ইয়েতে আছে, ধরেন আমাদের লয়ারদের একটা টেস্ট কিন্তু আছে, সে যেখানেই ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকুক না কেন, বিলেতে গিয়েই পড়ুক, ব্যারিস্টারই করুক আর যাই করুক, বাংলাদেশে এসে তার কোর্টে ঢুকতে হলে কিন্তু বার কাউন্সিলের একটা ছোট্ট পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। ওরকম যদি আমরা আমাদের জার্নালিস্টদের জন্য করি, যে একটা ছোট্ট পরীক্ষা দিল, বোঝা গেল যে সে এই একটা মিনিমাম তার জানা বোঝাশোনা আছে। খুবই ভালো প্রস্তাব, এবং আমি আশা করছি নিশ্চয়ই একসময় আমরা সে জায়গায় পৌঁছে যাব। আমি আরেকটু করে জানতে চাই তোমার কাছে, সেটা হলো যে পত্রিকাগুলিতে একজন ফটো জার্নালিস্টের অবস্থাটা আসলে কীরকম? সো ফটো এডিটর জিনিসটা তোমরা একসময় এটা বেশ প্রচলিত ছিল যে ছবি সিলেকশনটা হয়তো তার মাধ্যমে হয়, বা এমন একটা মানুষ কি আসলে ছবিটা সিলেক্ট করছে যিনি হয়তো আসলে ছবি বুঝেন না, ইমেজটা বুঝছেন না, একটা ভালো ফ্রেমের চাইতে একটা খারাপ ফ্রেম, কমন ফ্রেম, একই মোনাজাতের ছবি আমরা শুক্রবার দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সো এটা নিয়ে আপনার মতামতটা কি? আমি এত বড় একটা মানে এই আমি এখন যে কথাগুলো বলবো এগুলো তো অনেক মানুষের কাছে যাবে, তো সেখানে আমার বলতে হালকা হেজিটেশন হচ্ছে একটু। আমি হেজিটেশনটাও ঠিক মতন আর্টিকুলেটলি তোমাকে বলতে পারছি না কেন বা কি, কারণ অনেকের সাথে কাজ করে, তুমি অভ্যস্ত, আমি অভ্যস্ত। তো এখানে যেটা হয়েছে যে আমাদের ফটোগ্রাফির আন্দোলনে ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসাবে যেন রেকগনিশন পায়, সেখানে যারা যারা আমাদের সিনিয়ররা কাজ করে গেছেন গত কয়েক যুগ ধরে, তারাই কিন্তু একটা সময় এস্টাবলিশ করতে পেরেছিলেন যে ফটো এডিটর একটা পজিশন, অনেক পত্রিকায় পিকচার এডিটর বলা হতো পূর্বে। সো ফটো এডিটর একটা পদ যেখানে সে আসলে ছবি তুলবে, নট নেসেসারিলি উনি সন্ধ্যাবেলা সব ছবি ওনার হাতে আসবে এবং উনি ডিসাইড করবেন নিউজ এডিটরের সাথে পরামর্শ করে, এবং এডিটর ইন চিফ লাস্ট কল রাখে। এরকম একটা এক হাউসে এক এক রকম স্ট্রাকচার বা অর্গানোগ্রাম যেভাবেই হয় না কেন, লাস্ট কল ইমেজ সম্পর্কে ওনার হওয়া উচিত। এবং আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে সেই মশালটা ধরে পেয়ে আমরা সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। গত 5-7 বছরে যেটা হয়েছে, তোমার দুটা প্রশ্ন মিলিয়ে আমি উত্তরটা দিচ্ছি। 5-7 বছরে যেটা হয়েছে যে as I was saying earlier, যে গ্লোবালি যেহেতু ইন্ডাস্ট্রিটা শ্রিঙ্ক করছে, সেই কারণে আমাদের এখানেও সেটার এফেক্ট, এবং সেখানে একটা প্রিন্ট মিডিয়ার যে কর্পোরেটাইজেশন, ইভেন অল সর্টস অফ মিডিয়া কর্পোরেটাইজেশন, এখানে সেই কালচারগুলো চেঞ্জ হচ্ছে। এতে করে দেখা গেছে আমরা অনেক কষ্ট করে যে ফটো এডিটর পজিশনটাকে বানানোর চেষ্টা করছিলাম, কয়েকটা পত্রিকায় কিন্তু অনেক আগে ছিল, আমাদের সময়ের আগে ছিল, কিন্তু মাঝখানে ছিল না। তারপরে তুমি যে পত্রিকায় ছিলে সেখানে মনে হয় ফটো এডিটর ছিলেন কিছুদিনের জন্য ছিলেন, তুমি হয়তো পাওনি, কিন্তু সেখানে কিছুদিন ছিল। আমাদের পত্রিকায় ছিল, আমাদের পত্রিকায় ওটা ওনাকে ওই পজিশনটা অফ করে দেওয়া হলো।
তারপরে বাংলা পত্রিকায় কয়েকটা ছিল, ওই পজিশনগুলো আস্তে আস্তে অফ হয়ে গেল। বা অনেকখানে থাকলে হয়তো বা শুধু নামের ক্ষেত্রে থাকছে, বা আসলে কাজে কি তার আসলে পাওয়া কাজে যাচ্ছে না। কাজে আমরা আসলে যেটা সেটা পাওয়া জানি যাচ্ছে যে না। ফটো এডিটরের সাথে ফটোগ্রাফারের একটা আলোচনা হবে, আলাপ হবে, ছবিটা কেন কি একটা যুক্তি পরামর্শ দিয়ে তারপরে ডিসাইড না, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একজন নিউজ এডিটর ডেফিনেটলি নিউজের সেন্স থেকে সেটা বিচার করবে, কিন্তু একজন ফটো এডিটর আসলে ওই ছবিটার তো আসলে অনেক বেশি ভালো বুঝছেন, উনি এটা নিয়ে পড়াশোনা করেছেন। সো ফাইনালি আসলে ভিজুয়ালটা অনেক মজার হবে, যে কারণে কিন্তু আমাদের পত্রপত্রিকাতে অনেক বেশি টিপিক্যাল ফরম্যাটের ছবি ছাপা হয়। একই ফরম্যাট, এক্সিবিশনে দুজন বালক বা বালিকা ছবি দেখছেন, আখেরি মোনাজাতের সময় ওইরকম একটা হাত উঁচু ছবি। সো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই তো একজন ফটো এডিটর দরকার। একদম। সো তো এটা আমার চেঞ্জগুলোর মধ্যে আমার মনে হয় না এটা আমরা ফিরিয়ে আনতে পারবো, কারণ যেই যেই অবস্থা দেখছি এখন, আপনার চেঞ্জের কথা তুমি জিজ্ঞেস করছিলে, সেটা হচ্ছে এই যে আমাদের যেই এতদিন জার্নালিস্টদের যেই ওয়েজ বোর্ড, এখন 8ম ওয়েজ বোর্ড চলছে, তো সেটার সাথে যে আমাদের কিছু সুযোগ সুবিধা এবং অধিকার, এগুলার থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের এই কর্পোরেটাইজেশনের কারণে খুবই কর্পোরেটাইজড, মানে কন্ট্রাকচুয়াল বেসিসে হায়ার করা, তো সেটাও কিন্তু একটা এফেক্ট ফেলে। আগে একজন এই পেশায় যখন আসতেন তখন সে কিন্তু একটা লং টার্ম চিন্তা করে আসতেন যে আমি এই পেশায়, এবং ফটো জার্নালিজম পেশাটার সাথে যেই রিস্ক ফ্যাক্টর, এটা কিন্তু বিশাল একটা বিশাল ব্যাপার। ব্যাপার। আপনি আগুনের ভিতর ঢুকছেন, আগুন থেকে বেরোচ্ছেন, আপনার বোমা পড়ছে, যখন বোমা মারা হচ্ছে তখন আমাদের ওইভাবে যুদ্ধক্ষেত্র না হলেও, মানে যখন কেউ বোমা মারছে অপর দিক থেকে ইট পাটকেল ছুটছে, আবার পুলিশ টিয়ার গ্যাস মারছে, রাবার বুলেট খাচ্ছে, এবং প্রচুর আমাদের বন্ধু বান্ধব কিন্তু রাবার বুলেট প্রচুর। আমি টিয়ার গ্যাস খাওয়া লোক, রাবার বুলেট আলহামদুলিল্লাহ আমার এখন ওরকম কোনো সিচুয়েশন ফেস করতে হয়নি। সো এই যে রিস্কগুলা, সেগুলাকেই কিন্তু কম্পেনসেট করে আমাদের এই ধরনের স্ট্রাকচারগুলো, ওয়েজ বোর্ড ইত্যাদি। তো এখন দেখা যাচ্ছে যারা রিক্রুট করছেন তারা এগুলা আর চাচ্ছে না, এগুলা তাদের জন্য বার্ডেন, ফাইন্যান্সিয়াল বার্ডেন হিসেবে ওনারা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে। আর অপরদিকে যেটা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিতে পেশাটা গ্ল্যামারাইজড হয়ে গিয়েছে, এত প্রচুর লোকজন চলে এসে এখন there is an overflow of photographers, photojournalists in the market, and the recruiters know about this. সেটা একটু করে জানতে, যারা এসেছে তারা কি আসলে সেটা পেশন না জাস্ট আসলে ইমোশন থেকে আসা? কারণ হচ্ছে যে সেই পড়াশোনাটা তো থাকতে হবে, কখন একটা ফটো জার্নালিস্ট তার জায়গাটা পরিবর্তন করতে পারবে, তার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে পারবে, যখন তার সেই পড়াশোনাটা থাকবে। সো আপনি কি মনে করেন যে সংখ্যাটা এসেছে তারা কি আসলে কোয়ালিফাইড, বা সেই কোয়ালিফিকেশন না থাকার কারণে কি আমরা পত্রপত্রিকাতে ফটো জার্নালিস্টদের ডে বাই ডে আমরা ওই জায়গাগুলি হারিয়ে ফেলছি? পড়াশোনাটা তো কিছুটা প্রয়োজন, কিন্তু আরেকটা জিনিস প্রীত, এই ফটো জার্নালিজমের পড়াশোনাটা কিন্তু খুব নতুন তুলনামূলকভাবে। ইভেন জার্নালিজমের সাবজেক্ট হিসেবে জার্নালিজম কিন্তু খুব একটা পুরানো না, মানে এটা নতুন, আর ফটোগ্রাফি তো আরো নতুন, একদম ফটো জার্নালিজম আরো নতুন। সো আমাদের ওই যে আমাদের দেশের কালচারটা ছিল ওই গুরুকুলের মতন, গুরু ধরেই সবাই ওই পেশাটায় ঢুকতো আগে এবং আসতো। কিন্তু ইউর অ্যাবসলিউটলি রাইট, সেটার একটা বোঝাপড়া, জানাশোনা থাকাটা জরুরি। আরেকটা দিক আমি বলবো যে আমি কিছুটা শিখলাম, জানলাম, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে না পারছি ফিল্ডে গিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই থিওরি বা স্টুডিও বা ইভেন যদি আমি ছোটখাটো অ্যাসাইনমেন্ট ফ্রিল্যান্সার হিসেবে করেও থাকি, পুরাপুরি ফিল্ডে না নামলে আমি কিন্তু বুঝবো না পুরো ব্যাপারটা। ওখান থেকে অনেকখানি শেখা হয়, আমি কখন কি অ্যাপ্লাই করব এটা তো আমি ফিল্ডে না গেলে বুঝতে পারবো না। সো ওই কর্মক্ষেত্রটাও কিন্তু একটা পড়াশোনারই জায়গা। একদম একদম একদম। সো বাট ইউ আর রাইট, ওইটুকু জানা বোঝা না নিয়ে আসা। হ্যাঁ, মানে পড়াশোনাটা থাকলে, আমি বেসিক পড়াশোনার কথাও বলছি, তখন হয় কি যে সে নিজের ছবিটা নিয়ে কথা বলতে পারে, বা এটাকে ডেভেলপ করতে পারে, জায়গাগুলি তৈরি করতে পারে, আমি এটা তুলেছি এবং আমি এটা ইন্ডাস্ট্রিটাকে একটা বেটার শেপ দিতে পারে আর কি। দাদা আরেকটা জিনিস জানতে চাই, তোমরা যারা ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করো, একটা ভালো ছবি তুলে তোমাদের ইনহাউসে অনেক নামডাক হয়, পত্রিকাতে বড় করে ছবিটা ছাপা হয়, অ্যাওয়ার্ড পাওয়া যায়, কিন্তু যেই মানুষগুলোর জন্য কাজ করা হয় তাদের লাইফে কি আদৌ কোনো পরিবর্তন আসে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এগুলো আমাদের যাদের ছবি তুলছি তাদের কাছ থেকে ঠিক এই কথাটাই অনেক শোনা লাগে। তুমি যে প্রশ্নটা করলে, আমি ভাবি নাই যে তুমি ফটোগ্রাফার হিসেবে এই প্রশ্নটা করবে, বাট ইটস আ ভ্যালিড কোয়েশ্চেন। মানে সমাজটা বেটার হবে এই কারণেই তো। কিন্তু ওনাদের প্রশ্নটা হচ্ছে যে তুমি যে আমার ছবিটা তুলে নিয়ে যাচ্ছ, আমার কি আসলে লাভ হচ্ছে? একদম ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে আমার কি হচ্ছে? তুমি যে আমার ছবিটা তুলে নিয়ে আমার কি হচ্ছে? তো আমার পার্সোনালি ফটো জার্নালিজম আমার দুই একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। কিরকম?
একবার আমি আগুনের ছবি তুলতে গিয়ে দেরি করেছি, আগুন পাই নাই, কিন্তু ওখানে যে ডেভাস্টেশন হয়েছে, বেগুনবাড়িতে একটা আগুন লেগেছে বস্তিতে, এই আগুনগুলাও ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় কি খালি বস্তিগুলায় কেন আগুন লাগে, যে হাই রাইজ হবে বলে কি ওখানে আল্লাহ আগুন লাগিয়ে দিচ্ছে, মানে এনিওয়ে দ্যাটস অ্যানাদার টপিক। সো একজন বৃদ্ধ লোক, উনি ওখানে টিচার হিসেবে কাজ করেন, ওই এলাকায় ওনার মেয়েরা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে লেবার হিসেবে কাজ করেন, আর ওয়াইফ মোটামুটি বাসায় থাকেন। আর ওই বৃদ্ধ ভদ্রলোক উনি হচ্ছেন ইয়ে পড়ায়, ওই এলাকার বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেন। So, সবাই মিলে অনেক কষ্ট করে ৮০,০০০ টাকা জমিয়ে, ওদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, ঘরে রেখেছিল, আচ্ছা, ওই ৮০,০০০ টাকা পুড়ে গেছে। এবং সেটা হাতে নিয়ে মানে তারা একদম ওই ওই সিনটা আসলে ভাষায় বোঝানো যাবে না। তো ছবিটা হয়তো দেখলে বোঝা যাবে কিছুটা। তো সেই ছবিটা এবং ওটার সাথে পাশে আমার পত্রিকার এডিটর, উনি দুইটা ছবি একসাথে, বেগুনবাড়ির ওই আগুনের ওই সিনটা পুরাটা একটা নিয়ে, এবং এই দুইজনের মেয়ে এবং বাবা কাঁদছে এই ছবিটা। তো এই ছবিটা দেখে আমাদের রিডারদের মধ্যে থেকে বেশ সাড়া আসলো, এবং তারা অফার করছে যে এই যে ওদের সারা জীবনের একটা সঞ্চয়, এটা দিয়ে তাদের প্ল্যান ছিল, তারা এতদিন সবাই শহরে এসছে, শহরে একটা বেটার লাইফের জন্য, এখন তাদের প্ল্যান ছিল তারা গ্রামে ফেরত যাবে, মোটামুটি একটা সঞ্চয় আছে, গ্রামে ফেরত যাবে, ওখানে একটা ঘর তুলে তারা ওখানে ফেরত যাবে। তো এই যে এটা হলো না, এবং ওইটার ছোট করে একটা ক্যাপশন আর্টিকেল মতন করা হয়েছিল, ওইটা দেখে অনেক রিডাররা এবং তারা একটা কন্ট্রিবিউট করা শুরু করলেন। আর এই ভদ্রলোক ওনার টাকা যেটা পুড়ে গেছিলেন, ওটার কিছু অংশ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ওখানে আমরাও একটু তাকে সহযোগিতা করতাম। সে জানে না কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে। তো যেই ওই যে যেটা হয় সাধারণত, নোটের নাম্বারটা যদি অ্যাটলিস্ট ইনট্যাক্ট থাকে, ওইটা বাংলাদেশ ব্যাংক রিপ্লেস করে দেয়। তো কিছু অংশ উনি ওখান থেকে পেয়েছেন, এবং বাকি অংশ আমাদের রিডাররা। এটা আমার জন্য একটা বড় পাওয়া, মানে এই যে আমার কারণে, আমার হাতের ক্যামেরার কারণে, আমার উসিলায় একজন লোক উপকৃত হবেন। সো আমি আসলে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে আসলে ছবি আসলে সমাজের পরিবর্তনের বাহক হিসেবে কাজ করতে পারে। জায়েদ, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে আছি, আমি শুধু একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে তোমার সবচেয়ে যে ছবিটা আমার সবচেয়ে বেশি পছন্দ, পুরো সবুজের মধ্যে বাংলাদেশের ম্যাপের মতো, ওই ছবিটা নিয়ে যদি আমরা একটু জাস্ট গল্পটা শুনে শেষ করব। ওই ছবিটা যখন আমি তুলি, তারপরে কয়েক সপ্তাহ আমার মন খুব ফুরফুরে ছিল, ওই ছবিটা তুলেই ভালো লেগেছে। ওইটা ছিল যে আমি যেই আমরা যেখানে থাকি একটা হাই রাইজ বিল্ডিং এ, সেই বিল্ডিংটা সোনারগাঁর হোটেলের মাঝামাঝি হাতির ঝিল যেখান থেকে শুরু হয় আর কি, অল দ্য ওয়ে টু রামপুরা যায়। তো ওই একদিকে বিজিএমএ ভবন, একদিকে সোনারগাঁও হোটেল, একদিকে বিয়াম, ওই জায়গাটার কথা বলছি। তো ওই জায়গাটায় যখন ওই আমাদের সেনাবাহিনী যখন এই প্রজেক্টটা শুরু করলেন, তারা ওই ইঞ্জিনিয়াররা শুরু করলেন, তখন আমি ওই প্রায় ছবি তুলতাম, এমনি ছবি তুলতাম জাস্ট একটা কিছুদিন পর পর ওই টেরেনটা চেঞ্জ হচ্ছে, তো ওইটা আমি একটু ধরে রাখতাম, যে এক একদিন এক একটা, পরবর্তীতে দেখতে অন্যরকম লাগে ছবিগুলো, অনেক বছর পরে দেখলে ভালো লাগে। তো এরকম তুলে রাখতাম এক একটা স্টেজ। তো ওইরকম একটা স্টেজে হঠাৎ করে দেখলাম কি কচুরিপানায় জায়গাটা ভরে গেছে। তো তখন আমি প্রথম চিন্তাটা ফটো জার্নালিস্ট হিসেবে ছিল না, প্রথম চিন্তা ছিল আর্টিস্ট হিসেবে, ইনস্টলেশন আর্ট করতে চাই। ভিতরে একটা ইয়ে তৈরি হয়েছে যে আমি একটা বিশাল 30 গজ ডায়ামিটারের আমি একটা ডিস্ক বানাতে চাই, ফিজিক্যালি একটা লাল ডিস্ক তৈরি করে ওই সবুজ কচুরিপানার মাঝখানে প্লেস করতে চাচ্ছি। তো এটা করতে গিয়ে একটা হচ্ছে যে ওটা যেহেতু একটা ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করছেন, তাদের কাছে পারমিশন নিব কার কাছ থেকে, এটা কি সিটি কর্পোরেশনের আন্ডারে নাকি এটা ক্যান্টনমেন্টে যেতে হবে, কোথায় যাবো, এগুলা নিয়ে চিন্তা করতে করতে একটু আছে না মানে চিন্তাটা। তারপরে হলো কি আরেকটা জিনিস বাধা আসলো আমার নিজের চিন্তা থেকেই, যে আমি যখন ওই অনেক মানুষ লাগবে তো ওই ডিস্কটা প্লেস করতে, ফ্লোট করতে ওই জায়গাটাতে, তো ওই মানুষগুলো যখন পানিতে নামবে, কচুরিপানার যে সুন্দর ন্যাচারাল যে অ্যারেঞ্জমেন্টটা, ওইটা নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আমি ভাবছি ইটস এট দ্য ব্যাক অফ মাই হেড। হঠাৎ করে একদিন ওই সিঁড়ি দিয়ে, আমাদের একটা সিঁড়ি আছে, সিঁড়িটার থেকে আবার ওই জানলা দিয়ে দেখা যায় ওই জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ করে আমার মাথায় আসলো, আরে এটা তো খুব সহজে করা যায়, মজার জিনিসটা। দৌড় মেরে আমার রান্নাঘরে গেলাম, রান্নাঘরে একটা বয়ম থাকে লাল ঢাকনা, খুব টিপিক্যাল বয়ম, লাল ঢাকনা, লাল একটা ঢাকনা নিয়ে আমাদের যে জিআই তার বলে গুণাতার, ওই গুণাতার দিয়ে লাল ঢাকনাটাকে ফিক্স করলাম। এক হাতে ওটা প্লেস করলাম এই
ভিজুয়ালি ওই কচুরিপানার মাঝখানে আরেক হাত দিয়ে একটা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা দিয়ে ছবি তুললাম। আর ওটা ছিল আমার নিজের জন্য ট্রিবিউট টু বাংলাদেশ, ট্রিবিউট টু মাই ফ্ল্যাগ। আর ওটা ছিল আমাদের 40তম বিজয় দিবসের 2 দিন আগে তোলা। সো নিজের কাছে ওটা আমি আর কোথাও না দেখিয়ে বা না দিয়ে আমি নতুন ভাবে একটা সোশ্যাল মিডিয়াতেই ব্যবহার করলাম যে দিস ইজ মাই ট্রিবিউট, আমি ওখানে আপলোড করে দিলাম। ওটা অনেক শেয়ার হয়েছে, অনেক জায়গায় অনেকে ব্যবহার করেছে, আমাদের পত্রিকায়ও ছাপা হয়েছে, অন্যান্য জায়গায় এটা গেছে। সো ইট মেক্স মি ফিল ভেরি খুবই অসাধারণ একটা ছবি ছিল। জায়েদ, আমি আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারলে ভালো লাগতো। আমরা একদম শেষের দিকে আমরা বিদায় নেব। সো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নিশ্চয়ই আগামী অন্য কোনো পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে এবং কথা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ফটো জার্নালিস্ট জায়েদ ইসলামের সাথে। আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে জায়েদের, আমার বন্ধু বলে বলছি না, সবসময় সে খুব পজিটিভলি দেখে, পজিটিভলি বলে এবং অন্যদেরকে শেখানোর একটা ভয়ঙ্কর তার চেষ্টা থাকে। আমার মনে আছে এখনও, জায়েদের সাথে আমি একবার সুন্দরবন ট্রিপে গেলাম এবং জায়েদ আমাকে, আমি সাঁতার জানতাম না, জায়েদ আমাকে শেখালো যে বিশাল হতে হবে, বিশালভাবে ভাবতে হবে এবং বিশালভাবে আসলে দেখতে হবে। শ্রদ্ধা জানাই জায়েদের এই চেষ্টাকে। এবং একটা জিনিস কতটা প্রশংসনীয় হতে পারে, এত বছর ধরে কাজ করার পরেও তিনি আবার পড়াশোনায় ব্যাক করছেন। সো আপনারা জানলেন যে মানুষের আসলে যে কোনো সময় থেকে আবার নতুন করে শুরু করতে পারে এবং তাকে তৈরি করতে পারে। আমরা আশা করব প্রতি সপ্তাহের মতো আপনারা এবারও অনেকগুলো ছবি পাঠাবেন। পুরো সপ্তাহ জুড়ে আপনাদের ছবির অপেক্ষায় থাকি। ভালো থাকবেন, এটি নিউজের সাথে থাকবেন, ডার্ক রুমের সাথে থাকবেন। শুভ বিকেল।